আসসালামু আলাইকুম। আচ্ছা, সো আমরা যখন অ্যানালগ এবং ডিজিটাল কমিউনিকেশন নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে অ্যানালগ সিগন্যালগুলো ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা দেখা যায়, তাই না? কি মনে আছে বলেন তো, কি অসুবিধা দেখেছিলাম অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে? লং ডিস্টেন্সে ট্রাভেল করতে গেলে অ্যানালগ সিগন্যালগুলো নয়েজ দ্বারা বেশি অ্যাফেক্টেড হয়, তাই না? কার তুলনায়? ডিজিটালের তুলনায়। তো সেই ক্ষেত্রে ডিজিটাল সিগন্যালগুলো ট্রান্সমিশনের ক্ষেত্রে তারা নয়েজ দ্বারা কিন্তু অতটা অ্যাফেক্টেড হয় না। তারপরে দেখেছিলাম যে যখন আপনি অ্যানালগ সিগন্যালকে ট্রান্সমিট করলেন, সেই সিগন্যালটা যখন হচ্ছে আপনার ডেস্টিনেশনে পৌঁছাইলো, সো তার মধ্যে তো নয়েজ থাকবে, তাই না? তো নয়েজ আপনাকে সিগন্যাল আবার কি করতে হবে? রিজেনারেট করতে হবে। তো দেখেছিলাম যে অ্যানালগ সিগন্যাল রিজেনারেশনও কিন্তু খুব একটা ইজি না। আপনি যে রিজেনারেট করবেন, করে যে সিগন্যালটাকে আনবেন, দেখা গেছে যে সেন্ডার যে সিগন্যালটা পাঠাচ্ছে এবং রিসিভার যে সিগন্যালটা রিসিভ করছে তার মধ্যে কি থাকে? সেম অ্যাকিউরেট সিগন্যাল কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? মানে রিজেনারেশনটা একটু টাফ অ্যানালগ সিগন্যাল। সো সেই তুলনায় ডিজিটাল সিগন্যাল কিন্তু রিজেনারেশন ইজি। আমরা প্রসেসগুলো কিন্তু দেখেছিলাম গত ক্লাসে, তাই না? আচ্ছা, আর কি হতে পারে? আর কি অসুবিধা ছিল অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে, বা অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করতে যদি যান, কি অসুবিধা ছিল? আর ওদেরকে স্টোর করতে জায়গা বেশি লাগে, তাই না? স্টোরেজ ক্যাপাসিটি বেশি লাগে। আচ্ছা, সো এরকম আরও কিছু অসুবিধার কারণে আমরা প্রেফার করি ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করতে, বা সিগন্যালকে, একটা অ্যানালগ সিগন্যালকে ট্রান্সমিশনের আগে ওকে ডিজিটালে কনভার্ট করে দেন আমরা ট্রান্সমিশন করি, সেটা বেশি ইফেক্টিভ, তাই তো? সো এইটাই হচ্ছে মূল থিম। তো তাহলে একটা অ্যানালগ সিগন্যালকে আপনি ডিজিটালে যে কনভার্ট করবেন, কিভাবে করতে পারি? আমরা দেখেছিলাম যে দুইটা টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি। দুইটা কি টেকনিক? মডুলেশন টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি। একটা ছিল হচ্ছে কি পিসিএম, তাই না? পালস কোড মডুলেশন। আর আরেকটা ছিল, আজকে আরেকটা পড়বো বা নাম দেখেছিলাম, নাম কি? ডেল্টা মডুলেশন, ডিএম, তাই তো? সো পিসিএমটা আমরা গতদিন দেখেছিলাম, আজকে আমরা দেখব হচ্ছে ডেল্টা মডুলেশন। সো ডেল্টা মডুলেশন তাহলে কি? তাহলে আজকের ক্লাসের পড়াশোনাই হচ্ছে আমাদের কি নিয়ে? ডেল্টা মডুলেশন নিয়ে, ঠিক আছে? সো তাহলে ডেল্টা মডুলেশন কি? এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে অথবা একটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্সনের একটা টেকনিক, একটা ওয়ে। আপনি একটা অ্যানালগ সিগন্যালকে দুইটাভাবে কি করতে পারেন? ডিজিটালে কনভার্ট করতে পারেন। একটা হতে পারে হচ্ছে পিসিএম, আরেকটা হতে পারে হচ্ছে ডেল্টা মডুলেশন। সেম জিনিস, আপনি সেন্ডার এন্ডে যখন কাজ করবেন তখন একটা অ্যানালগ সিগন্যালকে ট্রান্সমিশনের আগে আপনি ডিজিটালে কনভার্ট করে নেবেন, আবার যখন রিসিভার এন্ডে যখন যাবেন, রিজেনারেট যখন করবেন, তখন আবার কি ডিজিটাল সিগন্যালকে আপনি অ্যানালগে কনভার্ট করবেন, ঠিক আছে? সো ডেল্টা মডুলেশন হচ্ছে আরেকটা অল্টারনেটিভ। কার অল্টারনেটিভ? পিসিএম এর অল্টারনেটিভ, ঠিক আছে? তাহলে ডেল্টা মডুলেশন কি বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল অথবা ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যালের কনভার্সনের একটা টেকনিক। আচ্ছা, এখন এটা কোথায় অ্যাপ্লাই করি, কোথায় ইউজ হয়? এই ডেল্টা মডুলেশন, এই মডুলেশন টেকনিকটা এমন সিস্টেমে অ্যাপ্লাই করা হয় যেখানে কোয়ালিটি প্রাইমারি ইস্যু না, ঠিক আছে? যেখানে কোয়ালিটি প্রাইমারি ইম্পর্টেন্স না, যেখানে টাইমলি আপনার ডাটাটা প্রসেস পাঠাতে আপনি পারছেন কি না, হ্যাঁ, টাইমলি আপনি কমিউনিকেট করতে পারছেন কি না, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে ডেল্টা মডুলেশন এমন সব কমিউনিকেশন সিস্টেমে আমরা ইউজ করতে পারি যেখানে কোয়ালিটি ইজ নট প্রাইমারি ইম্পর্টেন্স, ঠিক আছে? যেখানে টাইমলি কমিউনিকেশনটাই বেশি ইম্পর্টেন্ট। আপনি ঠিক সময় মতো আপনার ডাটাটা পৌঁছাচ্ছে কি না, সেন্ডার রিসিভার টাইমলি কমিউনিকেট করতে পারছে কি না, হ্যাঁ, সেই সব জায়গায় আপনার কি প্রয়োজন? ডেল্টা মডুলেশন প্রয়োজন, যেখানে আপনার কোয়ালিটি ফ্যাক্ট না। একটু সিগন্যালের কোয়ালিটি যদি খারাপও হয় খুব একটা ম্যাটার করে না। যেমন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলেন তো, ভয়েস সিগন্যাল ট্রান্সমিশন, তাই না? আমরা যখন কথা বলি
আমরা যখন ওভার ফোনে যখন আমরা কথা বলি তখন কি ধরেন সিগন্যাল যদি একটু খুব একটা ভালো নাও হয়, তাও কিন্তু আমরা একজন আরেকজনের কথা কিন্তু কি করতে পারি, ধরেন অনেক সময় হয় না কথা কেটে কেটে আসে, কিন্তু আমরা অনুমান করে নিতে পারি যে সে এই কথাটা বলছে, তাই তো? যেখানে আমাদের টাইমিংটা ফ্যাক্ট, এমন না যে আমি কথা বললাম আরেকজন হচ্ছে আমার একদম ক্লিয়ার কথা শুনতে হবে, ভয়েস আমার ক্লিয়ার শুনতে হবে, তাহলে আমি 2 দিন পরেও আমার কথাটা বা মেসেজটা আমার কাছে আসলে অসুবিধা নাই, এরকম কিন্তু টেলিফোনের ক্ষেত্রে বা ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু হয় না, তাই না? যেখানে আপনার কি লাগবে, সাথে সাথে আপনি একটা কথা বলতেছেন, অপর প্রান্ত থেকে আপনি সাথে সাথে রেসপন্স চান। সো এখানে কিন্তু কোয়ালিটি ফ্যাক্টর না, আপনি ঠিক সময় মতো মানে টাইম টু টাইম কমিউনিকেট করতে পারছেন কি না, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। সো ভয়েস ইনফরমেশন ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনটার ব্যবহার করি আমরা? ডেল্টা মডুলেশন ইউজ করি। ক্লিয়ার এটুকু? তাহলে কোথায় আমরা ইউজ করি? যেখানে কোয়ালিটিটা ফ্যাক্টর না, সেই সব জায়গায়। এখন আপনি যদি ডেটা ট্রান্সফার করেন তাহলে সেখানে কি কোয়ালিটি ইম্পর্টেন্ট নাকি টাইমলি ডেটা পৌঁছানোটাই ইম্পর্টেন্ট? সো ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু আবার এমনটা না, ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আপনার অ্যাকিউরেসিটাও ইম্পর্টেন্ট এবং টাইমলি ডেটা পৌঁছানোটাও ইম্পর্টেন্ট। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেফার করি হচ্ছে কোনটা? পিসিএম, তাই না? যে আমার ডেটাটা যেন অ্যাকিউরেটলি আমার রিসিভারের কাছে পৌঁছায়, সেখানে কিন্তু কোয়ালিটি ফ্যাক্টর। ঠিক আছে, এইটুকু বুঝছি। আচ্ছা, এখন পিসিএম এর সাথে যদি এটাকে আমরা কম্পেয়ার করি, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ডেল্টা মডুলেশনের একটা ছবি দেওয়া আছে, খেয়াল করেন, একটা সিগন্যালকে মানে একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার অ্যানালগ সিগন্যালটা। এখানে দেখেন তো সিঁড়ির মতো অনেকগুলো একটা জিনিস দেখা যাচ্ছে না, সিঁড়ির মতো, এগুলোকে বলা হয় হচ্ছে স্টেয়ারকেস, তাই না? সো ডেল্টা মডুলেশনে যে জিনিসটা ইম্পর্টেন্ট মানে যেটা কাজ করে সেটা হচ্ছে স্টেয়ারকেস ফাংশন। একটা স্টেয়ারকেস ফাংশন আপনার এই অ্যানালগ সিগন্যালটাকে ফলো করে চলবে, ঠিক আছে? এই সিগন্যালটা কি করবে? আমার অ্যানালগ সিগন্যালটাকে মানে এই ফাংশনটা, এই স্টেয়ারকেস ফাংশনটা আমার এই অ্যানালগ সিগন্যালকে ফলো করে করে চলবে, ও অ্যাপ্রক্সিমেট করবে আর কি, অ্যাপ্রক্সিমেট করে একটা ডাটা জেনারেট করবে। সো ওকে যখন আমি এই অ্যানালগ সিগন্যালটাকে যখন আমি মানে অ্যানালগ সিগন্যালের উপর যখন আমি ডেল্টা মডুলেশন অ্যাপ্লাই করব, তারপরে যে আউটপুটটা আসবে সেটা কি? ডিজিটাল ডাটা, তাই না? বাইনারি ডাটা। কি আসতেছে দেখেন, 0 1 1 1 1 এরকম করে আসতেছে। তার মানে আরেকটা জিনিস খেয়াল করেন, পিসিএম এর সাথে ওর পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? ডেল্টার পিসিএম এ আমরা কি করেছিলাম? কোয়ান্টাইজেশন লেভেল, প্রত্যেকটা তো স্যাম্পল নিয়েছিলাম, তাই না? স্যাম্পল নিয়ে সেই স্যাম্পলগুলোকে আবার কোয়ান্টাইজড করেছি। কোয়ান্টাইজেশন লেভেলগুলোকে আমরা এক একটা কি দিয়ে? বাইনারি কোড দ্বারা রিপ্রেজেন্ট করেছি এক একটা স্যাম্পলকে, তাই তো? সো সেই স্যাম্পলগুলার রিপ্রেজেন্ট করার জন্য বাইনারি ডেটা কত ডিজিটের হবে সেটাও ডিপেন্ড করবে আমার লেভেলের উপরে, কোয়ান্টাইজড লেভেলের উপরে বা কোয়ান্টাইজেশন লেভেলের উপরে, তাই না? কিন্তু পিসিএমে খেয়াল করে দেখেন তো, পিসিএমে অনলি একটা সিঙ্গেল বাইনারি ডিজিটই যথেষ্ট একটা পালসকে বা একটা এই যে টাইমকে, স্যাম্পল টাইমকে রিপ্রেজেন্ট করার জন্য একটা বাইনারি ডিজিটই যথেষ্ট। হ্যাঁ, অনলি কি সিঙ্গেল বাইনারি ডাটা মানে 0 অথবা 1, এটাই এনাফ আপনার একটা স্যাম্পল টাইমকে রিপ্রেজেন্ট করার জন্য, ঠিক আছে? এই কারণে কিন্তু এই যে এরকম খেয়াল করে দেখেন, এই যে প্রত্যেকটা স্যাম্পলিং টাইমের জন্য কিন্তু একটা বাইনারি ডিজিট কাজ করতেছে, 0 1। এখন কখন 0 হবে কখন 1 হবে? যখন, সেটা আমরা ডিটেলসে গেলে আরেকটু বুঝতে পারবো, আপাতত শুনে রাখেন যে যখন হচ্ছে সিগন্যালটা উপরের দিকে যাবে, রাইজ করবে, হ্যাঁ, তখন হবে হচ্ছে আমার 1, আর সিগন্যালটা যখন ডিক্রিজ করবে তখন সেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা বাইনারি 0 ইউজ করব। ক্লিয়ার এইটুকু? তাহলে কি বুঝলাম যে ডেল্টা মডুলেশনে কোন জিনিসটা কাজ করে? একটা স্টেয়ারকেস ফাংশন কাজ করে, হ্যাঁ, স্টেয়ারকেস ফাংশন কাজ করে এবং অনলি সিঙ্গেল বাইনারি ডিজিট 0 অথবা 1 দ্বারাই হচ্ছে আমরা আমাদের অ্যানালগ সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতে পারি, বা প্রত্যেকটা স্যাম্পলিং টাইমকে আমরা 0 অথবা 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি।
আচ্ছা, তো এইটাই বলছিলাম যে অ্যানালগ সিগন্যাল ইজ অ্যাপ্রক্সিমেটেড বাই স্টেয়ারকেস ফাংশন। ওই যে বললাম যে ফাংশনটার নাম হচ্ছে কি স্টেয়ারকেস ফাংশন। এটাও বলে ফেলেছি যে অনলি সিঙ্গেল বাইনারি ডিজিট ইজ রিকোয়ার্ড ফর ইচ স্যাম্পল। বাইনারি -1 is generated if the function goes up and binary 0, এটা কিন্তু -1 না, binary 1 is generated if the function goes up and binary 0 যদি আদারওয়াইজ মানে যদি ডিক্রিজ করে সিগন্যালটা তাহলে সেই জায়গাটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা, বাইনারি 0 দ্বারা। এই যে খেয়াল করে দেখেন এই যে সিগন্যালটা, এই যে অ্যানালগ সিগন্যালটা এইটা চলতেছে হচ্ছে আমার স্টেয়ারকেস ফাংশন। হ্যাঁ, এটা হচ্ছে এক একটা স্যাম্পলিং টাইম। সো খেয়াল করে দেখেন এই যে সিগন্যালটা যখন ইনিশিয়ালি তো 0 ছিল, সো সিগন্যাল যখন আস্তে আস্তে রাইজ করা শুরু করছে, হ্যাঁ সিগন্যাল যখন আস্তে আস্তে ইনক্রিজ করা শুরু করছে তখন হচ্ছে খেয়াল করে দেখেন এই যে বাইনারি কত, এটা 1 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আবার এখানে এসে সিগন্যালটা নিচের দিকে ডিক্রিজ করা শুরু করছে, সো এখানে আছে কি বাইনারি 0। তারপর এখান দিয়ে এখানে এসে একটু একটু করে উঠতেছে এই যে 0 1 0 1। সো এখানে যখন আবার উঠতেছে তখন এই যে আবার 1, আবার ডিক্রিজ করা শুরু করলে আবার 0 দ্বারা আমরা লেভেলকে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, আচ্ছা সো তাহলে অ্যাপ্লিকেশন কি বললাম যে যেখানে কোয়ালিটি খুব একটা ফ্যাক্টর করে না এইসব জায়গায় আমরা হচ্ছে কি ধরনের টেকনিক ইউজ করব, ডেল্টা মডুলেশন টেকনিক ইউজ করব অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্সনের ক্ষেত্রে। কি বলা আছে, ভয়েস ট্রান্সমিশন সিস্টেম সাচ এস টেলিফোন, রেডিও কমিউনিকেশন, তারপরে অ্যাপ্লিকেবল ইন সিস্টেম ওয়ার টাইমলি ডাটা ডেলিভারি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য ডাটা কোয়ালিটি। আর ইসিজি ওয়েবফর্ম ফর ডাটাবেস রিডাকশন অ্যান্ড রিয়েল টাইম সিগন্যাল প্রসেসিং, টেলিভিশন সিস্টেম। ঠিক আছে, সো এইসব জায়গায় যেখানেই দেখবেন যে ডাটার কোয়ালিটি খুব একটা ফ্যাক্টর না সেই সব জায়গায় হচ্ছে আমরা ডেল্টা মডুলেশন অ্যাপ্লাই করব। বাট যেখানে দেখবেন যে ডাটার কোয়ালিটিটা মোস্ট ইম্পর্টেন্ট সেখানেই কি কোন ধরনের মডুলেশন টেকনিক লাগবে, পালস কোড মডুলেশন বা পিসিএম। আচ্ছা, সো এই যে দেখেন ডেল্টা মডুলেটর আর ডিমডুলেটর, খেয়াল করে দেখেন একটা অ্যানালগ সিগন্যাল নিলাম, এটা হচ্ছে ডেল্টা মডুলেটর যেখানে মধ্যে কি থাকবে, একটা কম্পারেটর থাকবে, একটা ডিলে ইউনিট থাকবে, একটা স্টেয়ারকেস মেকার থাকবে। আচ্ছা, আর ডিমডুলেটরের মধ্যে কি আছে, স্টেয়ারকেস মেকার, লো পাস ফিল্টার আর হচ্ছে একটা ডিলে ইউনিট। সো একটা অ্যানালগ সিগন্যাল আপনার যখন আসবে ডেল্টা মডুলেটরের মধ্যে আসলো, এসে দেন ও কী করবে, ডিজিটালে কনভার্ট করে ফেলবে। আবার যখন রিসিভার এন্ডে যাবে তখন কি হবে, রিসিভার এন্ডে ডিজিটাল ডাটাটা আসলো, অ্যান্ড ডিজিটাল ডেটা তো আর ইউজার বুঝবে না, তাই না? তো তখন সেখানে আবার কি হবে, সেখানে আবার আরেকটা কনভার্সন হবে, তখন ডিমডুলেটরটা কাজ করবে, করে কি করবে, অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে ফেলবে। সো কীভাবে কনভার্সন হয় আমরা সামনে দেখব। কি কি ফিচার্স আছে ডেল্টা মডুলেশনে, দ্য কোয়ান্টাইজেশন ডিজাইন ইজ সিম্পল। আমরা দেখেছিলাম পিসিএম করার ক্ষেত্রে কোয়ান্টাইজেশন মনে আছে না, আমার যে প্রত্যেকটা স্যাম্পল ছিল অ্যানালগ সিগন্যাল থেকে যে আমরা যেই স্যাম্পলিং ডাটাটা কালেক্ট করেছিলাম প্রত্যেকটা ডাটাকে কি করা হয়েছে, এক একটা লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, তাই তো, কোয়ান্টাইজড করা হয়েছে, মানে প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে। সেই ক্ষেত্রে ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে কোয়ান্টাইজেশন ডিজাইনটা খুবই সিম্পল। তারপর কি বলেছে, দ্য ইনপুট সিকোয়েন্স ইজ মাচ হায়ার দেন দ্য নাইকুইস্ট রেট। নাইকুইস্ট রেটের কথা মনে আছে, নাইকুইস্টের স্যাম্পলিং রেট কি বলা ছিল, স্যাম্পলিং রেট কেমন হবে, 2 ইন্টু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অথবা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকে স্যাম্পলিং রেটটা কি হবে, হাই হবে। কেন, সেটাও কিন্তু আমরা পিসিএম এর মধ্যে ডিটেলসে দেখেছিলাম, তাই না, যে আপনার স্যাম্পলিং রেট যত বেশি হবে সিগন্যাল রিকনস্ট্রাকশন ততটা ইজি হবে, তাই না, যত আপনার স্যাম্পল ভ্যালু থাকবে আপনি রিসিভার এন্ডে তো জানবেন না যে সেন্ডার আমাকে কি ধরনের সিগন্যাল পাঠিয়েছে, তাহলে আপনি যখন রিজেনারেট করবেন বা রিকনস্ট্রাক্ট করবেন তখন যত স্যাম্পল বেশি থাকবে তত রিজেনারেশন ইজি ছিল। একটু যদি আমরা রিভিউ করি, সাপোজ ধরেন
সেন্ডার এরকম একটা সিগন্যাল পাঠালো। সো আপনি স্যাম্পলিং ভ্যালু নিলেন হচ্ছে এরকম জায়গাগুলোতে স্যাম্পলিং ভ্যালু নিলেন, ঠিক আছে? এখানে নিলেন একটা, এখানে নিলেন একটা, এখানে নিলেন একটা। তো আপনি এইগুলাকে যখন আমরা পাঠাবো তাহলে এটা কিসে ডিজিটালে কনভার্ট করে পাঠাইলাম, তাই না, কোয়ান্টাইজেশন করে টোরে। সো রিসিভার এন্ডে যখন সে রিসিভ করবে, সে মনে করেন এরকম ডেটা সে রিসিভ করলো, সে এখন রিজেনারেট করবে। তাহলে সে রিজেনারেট করে সে কী পাবে? রিজেনারেট যখন করবে, সে যেহেতু তিনটা এরকম এরকম স্যাম্পল ভ্যালু তার হাতে আছে, সে ভাববে যে তাহলে রিসিভার আমাকে এই ধরনের ডেটা পাঠিয়েছিল, সরি সেন্ডার আমাকে এই ধরনের ডেটা পাঠিয়েছিল, বাট সেন্ডার তো পাঠিয়েছিল এরকম। তাহলে এই দুটো স্কিম মিললো, ম্যাচ করলো? করলো না। তাহলে কি হবে? কমিউনিকেশনের কোনো মানে হলো? পাঠাইলাম এক জিনিস, পাইলো আরেক জিনিস, তাহলে তো লাভ নেই, তাই না? সো স্যাম্পলিং যত ইজি, মানে যত বেশি হবে, স্যাম্পল ভ্যালু আপনি যত বেশি কালেক্ট করবেন, তত আপনার রিজেনারেশন ইজি হবে। যেমন এখান থেকে আমি ধরেন ভ্যালু নিলাম, স্যাম্পল ভ্যালু, এটা কি ইচ্ছা মতো টাইমে নিব? যেখানে খুশি সেখানে নিতে পারবো? যেখানে খুশি সেখানে কিন্তু নিতে পারবো না। কারণ কি, আমাকে কি মেনটেন করতে হবে? টাইম ইন্টারভ্যাল, স্যাম্পলিং টাইমটা আমাকে কি করতে হবে? মেনটেন করতে হবে, তাই না? সো যখন আপনি এরকম স্যাম্পল ভ্যালু যদি আপনি পাঠান, এরকম স্যাম্পল ভ্যালু যদি এখন আপনি রিসিভারের কাছে পাঠান, তাহলে রিসিভার কি এটা ইজিলি রিজেনারেট করতে পারবে না? রিকনস্ট্রাকশন ইজি হবে। সেই কারণে স্যাম্পলিং রেট কিন্তু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দ্বিগুণ হতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু নাইকুইস্ট রেটের থেকেও এখানে স্যাম্পলিং সিকোয়েন্সটা বেশি কালেক্ট করা হয়, ঠিক আছে? তারপর কি বলা আছে? দ্য কোয়ালিটি ইজ মডারেট, এটা নিয়ে অলরেডি বলেছি। তারপর দ্য ডিজাইন অফ মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর ইজ সিম্পল। পিসিএম এর মডুলেটর এবং ডিমডুলেটর ডিজাইনের থেকেও আপনার ডেল্টার মডুলেটর এবং ডিমডুলেটর ডিজাইন করাটা ইজি। স্টেয়ারকেস অ্যাপ্রক্সিমেশন অফ আউটপুট ওয়েভফর্ম, যেটা আমরা আগেই বলেছি, ডিটেলস আমরা সামনে দেখব, যে একটা স্টেয়ারকেস ফাংশন কি করে, আমার অরিজিনাল অ্যানালগ সিগন্যালটাকে ফলো করে করে চলে, তাই না? ঠিক আছে? সো আউটপুট ওয়েভফর্ম যেটা পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে স্টেয়ারকেস ফাংশনের অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, তারপর কি বলছে? দ্য স্টেপ সাইজ ইজ ভেরি স্মল। আচ্ছা, এই স্টেপ সাইজ সম্পর্কে আমরা সামনে একটু দেখব। স্টেয়ারকেস যেটা থাকবে তার একটা স্টেপ সাইজ থাকবে, এটা নিয়ে আমরা একটু পরে দেখব। বিট রেট ক্যান বি ডিসাইডেড বাই দ্য ইউজার। বিট রেট কেমন হবে এটা ইউজারই ডিসাইড করতে পারে। আর হচ্ছে দিস ইনভলভস সিম্পলার ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশনটা ইজি হবে। আচ্ছা, এবার খেয়াল করেন ডেল্টা মডুলেশন। ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে দুই ধরনের প্যারামিটার লাগে, একটা হচ্ছে স্টেপ সাইজ, আরেকটা কি? আরেকটা হচ্ছে স্যাম্পলিং টাইম। আচ্ছা, কি দুটো জিনিস কি একটু দেখি। আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমার স্টেয়ারকেস ফাংশন, আমি একটু বড় করে আঁকলাম। হ্যাঁ, এই স্টেয়ারকেস ফাংশনে স্টেপ সাইজ, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে স্টেপ সাইজ, যাকে কি দ্বারা প্রকাশ করে? যাকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। স্টেপ সাইজকে কি দ্বারা প্রকাশ করে? ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ আপনার এই ফাংশনটাই কিন্তু আপনার হোল সিগন্যালকে কি করে? ফলো করে করে চলে। যতক্ষণ পর্যন্ত সিগন্যাল কন্টিনিউ করে ততক্ষণ পর্যন্ত এই স্টেয়ারকেস ফাংশনটা চলতে থাকে, ঠিক আছে? এরকম করে করে চলে। তবে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি আরেকটা জিনিস হচ্ছে এই যে টাইম, স্যাম্পলিং টাইম, যেটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এই যে খেয়াল করেন, এইখানে একটা স্যাম্পলিং টাইম, এটা একটা স্যাম্পলিং টাইম,
এটা একটা স্যাম্পলিং টাইম। সো প্রত্যেকটা ক্ষেত্রে টাইম ইন্টারভ্যাল কিন্তু সেম, টাইম ইন্টারভ্যাল কিন্তু চেঞ্জ হবে না, যে এক একটা স্টেপ সাইজের জন্য বা এক একটা স্টেয়ারকেসের জন্য যে টাইম চেঞ্জ থাকবে তা কিন্তু না, স্যাম্পলিং টাইম থাকবে হচ্ছে সেম। ঠিক আছে, 1T 2T 3T এরকম করে করে যাবে। আচ্ছা, কি বলা আছে স্টেপ সাইজ, আরেকটা জিনিস বললাম, বলছি কি না, একটা তো বললাম যে এখানে স্যাম্পলিং টাইমটা ফিক্সড থাকবে, আরেকটা হচ্ছে এই যে স্টেপ সাইজ ডেল্টা মডুলেশনে কিন্তু ফিক্সড, আপনি স্টেপ সাইজ কিন্তু চেঞ্জ করতে পারবেন না সিগন্যালের সাথে সাথে। ধরেন সিগন্যাল কোথাও খুব গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, কোথাও হচ্ছে স্লোলি ডিক্রিজ করবে, বা স্লোলি ইনক্রিজ করলো গ্র্যাজুয়ালি ডিক্রিজ করলো, এই সব ক্ষেত্রে কিন্তু আপনি স্টেপ সাইজ চেঞ্জ করতে পারবেন না। আপনার স্টেপ সাইজ কিন্তু কি থাকবে, ফিক্সড থাকবে। হ্যাঁ, সিগন্যাল গ্র্যাজুয়ালি ডিক্রিজ করুক ইনক্রিজ করুক সেটা ম্যাটার না, আপনার স্টেপ সাইজ কিন্তু পুরা প্রসেস জুড়ে বা কী করবে সেম থাকবে, স্টেপ সাইজ কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, সো কী বলা আছে, স্টেপ সাইজ শুড নট বি টু স্মল নট টু লার্জ। সো স্টেপ সাইজ এমনভাবে সিলেক্ট করতে হবে যে এটা খুব বেশি বড়ও হবে না আবার একেবারে ছোটও হবে না। কেন হবে না, সামনে আমরা দেখলে বুঝতে পারবো যে ওর কিছু অসুবিধাও আছে, যে মোটামুটি মিডিয়াম রেঞ্জের হবে। হ্যাঁ, খুব বেশি বড়ও হবে না ছোট হবে না। এখন কি স্কেল দিয়ে মাপবো? নিশ্চয়ই না। আচ্ছা, কি বলা আছে, স্মল ডেল্টা প্লাস সিগন্যাল চেঞ্জেস র্যাপিডলি আন্ডার এস্টিমেশন, যেটাকে কনসিডার করা হয় হচ্ছে আন্ডার এস্টিমেশন। খেয়াল করে দেখেন, স্মল ডেল্টা মানে হচ্ছে আপনার একটা সিগন্যাল আমি আঁকি, দেখা যায়? আচ্ছা, খেয়াল করেন, আঁকি তারপর বুঝাচ্ছি। হ্যাঁ, মোটামুটি চোখের আন্দাজে যেন মানে টাইম ইন্টারভেলটা ঠিক থাকে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন এই রকম সিগন্যালের ক্ষেত্রে দেখেন সিগন্যাল এখানে খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে না, উঠে ধাপ করে নেমে যাচ্ছে, কিন্তু আপনার স্টেপ সাইজ কি এক্ষেত্রে, স্টেপ সাইজ হচ্ছে, স্টেপ সাইজ যদি খুব ছোট হয়, ধরেন স্টেপ সাইজ যদি এরকম হয় তাহলে কি হবে, অন্য কালে কলম আনলে ভালো হতো, যদি এরকম হয় তাহলে কি হবে, স্টেয়ারকেসের সংখ্যা বাড়বে, তাই না? এই যে খেয়াল করে দেখেন, এই সিগন্যালটা খেয়াল করে দেখেন, স্টেপ সাইজ যদি ছোট হয় এবং সিগন্যাল যদি র্যাপিডলি চেঞ্জ করে তাহলে সেটাকে বলবো হচ্ছে আন্ডার এস্টিমেশন। আর যদি স্টেপ সাইজ বড় হয়, মনে করেন স্টেপ সাইজ আরও বড় যদি নেই, স্টেপ সাইজ যদি আরও বড় নেই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যা ঘটবে তাকে বলা হবে হচ্ছে কি ওভার এস্টিমেশন। ঠিক আছে, সিগন্যাল যদি স্লোলি চেঞ্জ করে, ধরেন এরকম কেস যদি হয়, আপনি এখান থেকে চলতেছেন হচ্ছে স্টেপ সাইজ বড় ধরে, হ্যাঁ, স্টেপ সাইজ আপনি বড় ধরে চললেন, দেখেন আপনার সিগন্যাল থেকে বেরিয়ে চলে গেল, হয়তো এখানেই শেষ হবে না, এটাকে ফলো করে যদি আপনি চলেন এরকমভাবে ধরেন গেলেন, গিয়ে আবার ডিক্রিজ করতেছে, সো আপনিও নামতেছেন, এখানে সিগন্যাল চেঞ্জের রেট খুবই স্লো, সো আপনি কি করলেন, নামলেন আবার উঠলেন, সো এখানে দেখেন এস্টিমেশনের কাছাকাছিই কিন্তু নাই, ওভার এস্টিমেশন হয়ে গেছে, তাই না? আপনি যে ওই যে অ্যাপ্রক্সিমেট করে যে ও ভ্যালু বা আউটপুট জেনারেট করবে, দেখেন তো এখানে আপনার অরিজিনাল সিগন্যালের সাথে ম্যাচ করছে কি, খুব একটা কিন্তু ম্যাচ করে নাই, বুঝছেন? আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, স্টেপ সাইজ এমনভাবে
নিতে হবে, যাতে ওভার এস্টিমেশন বা আন্ডার এস্টিমেশন কোনোটাই না হয়। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে স্যাম্পলিং টাইম। কি বলা আছে? স্মলার টি ইনক্রিজেস ওভারঅল অ্যাকিউরেসি। যদি আপনার স্যাম্পলিং টাইমটা যদি ছোট হয়, স্মল হয়, তাহলে অ্যাকিউরেসিটা মোটামুটি ঠিকঠাক থাকে বা অ্যাকিউরেসি বাড়ে। কারণ কি, আপনি এইটা যত ছোট নেবেন, স্যাম্পলিং টাইমটা আপনি যত ছোট নেবেন, তত আপনার সিগন্যাল অ্যাকিউরেট হবে। দেখেন এখানের গ্যাপ আর এখানের গ্যাপ কিন্তু অনেক বেশি, ঠিক না? এই যে এই জায়গাগুলোয় দেখেন, খেয়াল করে দেখেন, গ্যাপ অনেক বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্যাম্পলিং টাইম যদি আপনার ছোট থাকে, তাহলে অ্যাকিউরেসিটা কি হবে? মোটামুটি অ্যাকিউরেসি রেট বাড়বে আর কি। মোটামুটি আপনি নয়েজের পরিমাণ বা ওর যে দুই ধরনের নয়েজ আছে, হ্যাঁ, সেই নয়েজটা আমরা কি করতে পারবো? ডিক্রিজ করতে পারবো। তারপর বলা আছে বাট স্মলারটি ইনক্রিজেস আউটপুট ডেটা রেট। স্মলারটি আপনার ডেটা রেট ইনক্রিজ করে দিবে, ঠিক আছে? সো তাহলে ডেল্টা মডুলেশনের রুল কি? যে স্মলার ডেল্টা যদি হয়, স্টেপ সাইজ যদি স্মল হয়, তাহলে আপনার কি করতে হবে? স্যাম্পলিং টাইমটাকেও ছোট ধরতে হবে। আর যদি আপনার স্টেপ সাইজ বড় হয়, লার্জ হয়, তাহলে আপনার স্যাম্পলিং টাইমটাও বড় ধরতে হবে, ঠিক আছে? স্মলার ডেল্টা, স্মলার টি। স্টেপ সাইজ স্মল হলে আপনাকে টাইম ইন্টারভেল যেটা স্যাম্পলিং টাইম যেটা, সেটাকেও ছোট ধরতে হবে। আর ডেল্টা যদি বড় হয়, তাহলে টিকেও আপনি কি ধরবেন, কিভাবে ধরবেন? বড় করে ধরবেন, ঠিক আছে? স্যাম্পলিং টাইমটা এটুকু বুঝছে? এখন দুই তিনটা কেস আমরা দেখি একটু। এইটুকু কি বুঝছি? যতটুকু বলেছি আগাবো? ঠিক আছে, দেখেন, খেয়াল করেন, ডেল্টা মডুলেশন কি বলছে? স্টেপ সাইজ রিডিউসেস 50%, টি রিমেইনস দ্য সেম। টাইম ইন্টারভেল কি আছে? টাইম ইন্টারভেল সেম, মানে টাইম ইন্টারভেল আমরা চেঞ্জ করি নাই, কিন্তু কি করছি? স্টেপ সাইজকে কমাই ফেলছি। এই যে খেয়াল করেন, স্টেপ সাইজ এখন ছোট, ঠিক আছে? স্টেপ সাইজকে কমাই ফেলছি, বাট টাইম ইন্টারভেলটা আমরা চেঞ্জ করি নাই। টাইম ইন্টারভেল আছে বড়, বাট স্টেপ সাইজ হচ্ছে ছোট বা কম। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? খেয়াল করেন, এই যে আপনার অ্যানালগ সিগন্যালটা চলতেছে এভাবে, তাই তো? আর আপনার স্টেয়ারকেস চলতেছে এদিকে। তাহলে দেখেন তো অ্যাকিউরেট কি হলো? একদম কিন্তু সিগন্যালের কাছাকাছি আমরা যেতে পারতেছি না। স্টেপ সাইজ কমাইছেন, বাট কি আছে? আপনার স্যাম্পলিং টাইমটা কিন্তু বড়ই আছে, যেটা ডেল্টা মডুলেশনের রুলসের সাথে কিন্তু যায় না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এই যে খেয়াল করে দেখেন কি অবস্থা। কি বলা ছিল? এটা কোন ধরনের এস্টিমেশনের মধ্যে পড়ে? স্মলার ডেল্টা যদি হয়, কিন্তু টি যদি বেশি হয়, তাহলে কি হবে? আন্ডার এস্টিমেশন ছিল না? এটুকু বুঝছেন কি? যে আপনি স্যাম্পলিং টাইমটাকে কমাচ্ছেন না, কিন্তু আপনি কি করলেন? স্টেপ সাইজটাকে কমাই দিলেন, তাতেও কিন্তু আপনার অ্যাকিউরেসি ঠিক নাই। মানে সিগন্যালকে অ্যাকিউরেট আপনি অ্যাপ্রক্সিমেট করতে পারছেন? পারলো না। কিন্তু দেখেন এইটার সাথে এখানে কিন্তু অনেক গ্যাপ, তাই না? আচ্ছা, তারপরেরটা দেখি একটু। তারপরে কি বলা আছে? ডেল্টা মডুলেশন both step and t reduces 50%. স্টেপ সাইজ এবং টাইম ইন্টারভেল দুটাকে কি করা হয়েছে? 50% করে রিডিউস করা হয়েছে। খেয়াল করেন, এই যে টি, আগের টি আর এটার টি কিন্তু আগের টির একটু আগে যে ছবিটা আমরা দেখলাম, ওখানে কিন্তু টি কি ছিল? বড় ছিল স্যাম্পলিং টাইম, কিন্তু এখানে কি করা হয়েছে? এখানে কিন্তু ছোট করা হয়েছে, রিডিউস করা হয়েছে, এবং স্টেপ সাইজকেও কমানো হয়েছে। সো খেয়াল করে দেখেন তো, এখানে কিন্তু অরিজিনাল সিগন্যালের সাথে গ্যাপটা কিন্তু কম, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাকিউরেসিটা বাড়ছে, মোটামুটি সিগন্যালকে অ্যাপ্রক্সিমেট করা গেছে। খেয়াল করে দেখেন, নয়েজের পরিমাণ কিন্তু এক্ষেত্রে কম, তাই না?
তাহলে এটা কি আমাদের ডেল্টার রুলস অনুযায়ী যায়, যায় তাই না, স্মলার ডেল্টা এবং স্মল টি। তারপরে এখানে খেয়াল করে দেখেন, এখানে কয়েকটা ছবি আছে, এই যে দেখেন টিও বড় স্টেপ সাইজও বড়, তাই না, টিও বড় স্টেপ সাইজও বড়। দেখা যায় না কেন, আচ্ছা এই যে খেয়াল করে দেখেন এখানে স্যাম্পলিং টাইমও বড়, আবার কি আপনার স্টেপ সাইজও বড়, সেই ক্ষেত্রেও কিন্তু মেইন সিগন্যালের আর অ্যাপ্রক্সিমেট সিগন্যালের সাথে কিন্তু অনেকটা গ্যাপ, তাই না। পরেরটা দেখেন, পরেরটাও কিন্তু সেম, আপনার টি বড় বাট স্টেপ সাইজ কম, মানে ডেল্টা ছোট টি বড়, সেই ক্ষেত্রেও কিন্তু মেইন সিগন্যাল অরিজিনাল অ্যানালগ সিগন্যালের সাথে কিন্তু আপনার স্টেয়ারকেস ফাংশনের অনেকটা ডিফারেন্স। কিন্তু যদি আপনি টি এবং ডেল্টা দুটাকেই যদি আপনি কি করেন ছোট ধরেন, তাহলে কিন্তু মোটামুটি আপনি কি পাবেন, মানে আপনার অরিজিনাল সিগন্যালটাকে অ্যাপ্রক্সিমেট করে আউটপুট যেটা পাবেন সেটা মোটামুটি অ্যাকিউরেট। ঠিক আছে, ছবিটা কি ক্লিয়ার? তাহলে আপনাকে কিভাবে স্যাম্পলিং স্টেপ সাইজ এবং স্যাম্পলিং টাইম এই দুটাকে কিভাবে ডিফাইন করবেন বা কিভাবে ধরবেন বুঝতে পারছেন, যে কি ধরলে কি অসুবিধা, যে স্যাম্পলিং টাইম যদি আমি বড় ধরি তাহলে কি হবে, বা স্টেপ সাইজ যদি আমি বড় ধরি বা ছোট ধরি তাহলে কি হবে। তাহলে মোটামুটি যদি আপনার স্যাম্পলিং টাইম যদি বেশি থাকে, যেমন এই ক্ষেত্রে স্যাম্পলিং টাইম যদি আপনার বেশি থাকে, তাহলে আপনাকে স্টেপ সাইজ বড় ধরলে হয়তো বা আপনি অ্যাকিউরেট রেজাল্ট পাবেন। ঠিক আছে, বুঝছেন এটুকু? আগাবো তাইলে? ওকে, এরপরে আসি ডেল্টা মডুলেশনের। আচ্ছা, ডেল্টা মডুলেশনের অ্যাডভান্টেজ দেখার আগে আচ্ছা আমরা শেষ করি, তারপরে আমরা আবার সামারি টানবো। আচ্ছা, সো ডেল্টা মডুলেশনের তাহলে অ্যাডভান্টেজ কি? কনজামশন অফ লো ব্যান্ডউইথ, এখানে ব্যান্ডউইথ মোটামুটি কমই লাগে, সমস্যা নাই। ডেটা ক্যান বি টাইমলি ডেলিভার্ড, অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে, যে ডেটা আপনাকে টাইমলি ডেলিভারি করতে হবে। তারপর কস্ট ইফেক্টিভ টেকনিক, এখানে কস্ট অতটা বেশিও লাগে না। ঠিক আছে, এই হচ্ছে তার অ্যাডভান্টেজ, যে আপনার ব্যান্ডউইথ কম লাগবে। আপনি ভয়েস সিগন্যাল ট্রান্সমিট করতে কিন্তু আপনার বেশি ব্যান্ডউইথের প্রয়োজন নাই, তাই না, কারণ আপনার ডাটার কোয়ালিটি খুব একটা এখানে কি করে না, এফেক্ট করে না, এখানে ডাটার কোয়ালিটি খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইমলি ডাটাটা ডেলিভারি হচ্ছে কি না, আর এটা কি কস্ট ইফেক্টিভ টেকনিক। আচ্ছা, তো এইটার আবার কি আছে, দুই ধরনের অসুবিধা আছে, ড্রব্যাকস আছে দুইটা, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনেন। কি এটা ডিসঅ্যাডভান্টেজ? কি দুই ধরনের ড্রব্যাকস আছে, একটাকে বলা হয় হচ্ছে স্লোপ ওভারলোড ডিস্টরশন, আরেকটা বলা হয় হচ্ছে গ্র্যানুলার নয়েজ। স্লোপ ওভারলোডিং অর গ্র্যানুলার নয়েজ কি, সেগুলো একটু দেখে আসি। আচ্ছা, স্লোপ ওভারলোড ডিস্টরশন কি, বুঝবো কিভাবে? আচ্ছা, কি বলা আছে, ইট অ্যারাইজেস বিকজ অফ লার্জ ডাইনামিক রেঞ্জ অফ ইনপুট সিগন্যাল। এই স্লোপ ওভারলোডিং ইরোরটা কখন হয়? যখন আপনার সিগন্যাল খুব র্যাপিডলি চেঞ্জ হয়। হ্যাঁ, মানে কি, মানে হচ্ছে
যখন আপনার ইনপুট সিগন্যালের রাইজিং রেট বেশি থাকে, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনার ইনপুট সিগন্যালের রাইজিং রেট যদি হাই থাকে তাহলে আপনার যে স্টেয়ারকেস ফাংশন যেটা ছিল সেটা অ্যাকিউরেটলি আপনার সিগন্যালটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারবে না, বা কারেক্টলি আপনার অ্যানালগ সিগন্যালটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারে না। কেন? খেয়াল করে দেখেন, ছবিটা একটু খেয়াল করেন। সিগন্যালের চেঞ্জিং রেট খুব হাই, ইনক্রিজিং রেট হচ্ছে হাই। খেয়াল করেন, এই যে সিগন্যালটা এখান থেকে শুরু হয়ে একদম ধাপ করে বেড়ে গেছে, ঠিক আছে? এখন আপনার তো স্টেপ সাইজ তো ফিক্সড, ডেল্টার ক্ষেত্রে স্টেপ সাইজ তো ফিক্সড, আপনি তো স্টেপ সাইজ যেখান শুরু করবেন শেষ পর্যন্ত ওটাকে আপনাকে কী করতে হবে, কন্টিনিউ করে চলতে হবে। এখন আপনি তো স্টেপ সাইজ চেঞ্জ করতে পারতেছেন না, এই ক্ষেত্রে আপনার হচ্ছে আমি একটু আঁকি, একবারে হচ্ছে আমার ডেল্টার টেকনিকটাও বোঝা হয়ে যাবে, আবার হচ্ছে আমাদের কি মুছলাম। আচ্ছা খেয়াল করেন, এরকম একটা সিগন্যাল দেওয়া আছে আপনাকে, ঠিক আছে? আপনার এই হচ্ছে টাইম ইন্টারভেল, স্যাম্পলিং টাইম। হ্যাঁ, আপনি কি করলেন, এখান থেকে চলা শুরু করলেন, আপনার স্টেপ সাইজ এইটুকু ফিক্সড, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সোজা করে বাঁকা হয়েছে, স্টেপ সাইজ আপনার ফিক্সড। হ্যাঁ, কিন্তু আপনার সিগন্যাল কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে খুব দ্রুত, তাই না? ইনক্রিজিং রেট এখানে হাই। স্যার আপনি কি করলেন, এই স্টেপ সাইজ কিন্তু আপনার পুরো প্রসেস মেনটেন করে চলতে হবে। এই যে দেখেন সিগন্যাল উঠতেছে, মানে ডেল্টা মডুলেশনটা আমরা কিভাবে করবো অ্যাকচুয়ালি, এখান থেকে ভালো করে বুঝেন, তারপরে আমরা নয়েজে মানে ওর কি বলে ড্রব্যাকসে যাচ্ছি। আপনার কাছে কি আছে, স্টেপ সাইজ আপনি ফিক্সড করে দিছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডেল্টা, এটা আবার কেউ আই মনে করেন না, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেসের স্টেপ সাইজ, ঠিক আছে? এটা ফিক্সড, এটা হচ্ছে আপনার ডেল্টা, সেইটা মেনটেন করে আপনি চলবেন। এখন প্রত্যেকটা টি এর জন্য খেয়াল করেন, এখান থেকে সিগন্যালটা আস্তে আস্তে ইনক্রিজ করতেছে, তাই না? সিগন্যাল আস্তে আস্তে ইনক্রিজ করতেছে, সো আপনার স্টেয়ারকেস কী করবে, আস্তে আস্তে বাড়বে। ও স্টেয়ারকেসটাও এই অ্যানালগ সিগন্যালকে যেহেতু ফলো করতেছে, সো অ্যানালগ সিগন্যাল যেখানে ইনক্রিজ করতেছে, সো স্টেয়ারকেসও আমার কী করবে, আস্তে আস্তে উপরের দিকে যাবে, গোজ আপ। আচ্ছা আসলো, দেখেন উঠতেছে উঠতেছে উঠতেছে, ধরে নিলাম এই পয়েন্ট পর্যন্ত আমি চলে আসছি। এখন এখানে এসে সিগন্যাল আবার ডিক্রিজ করতেছে, যদিও সমান হয়নি আমার। এখান থেকে ডিক্রিজ করতেছে, তো ধরেন আমার সিগন্যালও আস্তে আস্তে ডিক্রিজ করতেছে, তারপর ধরেন এই পয়েন্টে এসে আবার আস্তে আস্তে ইনক্রিজ করা শুরু করলো, সো আমার ফাংশন আস্তে আস্তে কী করবে, ইনক্রিজ করবে। হ্যাঁ, এটা আচ্ছা খেয়াল করে দেখেন, এখান থেকে আমি চলা শুরু করছি, এই যে জায়গাটা যেখানে সিগন্যালের রাইজিং রেট অনেক বেশি ছিল, হ্যাঁ, যেখানে সিগন্যালের রাইজিং রেট বেশি ছিল, এইখানে আমার অরিজিনাল সিগন্যালের সাথে আমার এই যে অ্যাপ্রক্সিমেট যে সিগন্যালটা ড্র করছি বা স্টেয়ারকেস ফাংশন যেটা চলতেছিল, এই দুটার মধ্যে গ্যাপ আছে না? এই জায়গাটাকে বলা হয় হচ্ছে, এই যে দুইজনের মধ্যে যে ডিফারেন্স, দুইজনের মধ্যে যে গ্যাপ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নয়েজ, এটাকেই বলা হয় হচ্ছে স্লোপ ওভারলোড ডিস্টরশন, ঠিক আছে? এটা কখন হয়, যখন সিগন্যালটা খুব র্যাপিডলি চেঞ্জ হয়, ঠিক আছে? সিগন্যাল যদি খুব দ্রুত ইনক্রিজ করে, মানে ইনক্রিজিং রেট যদি খুব হাই হয়, তাহলে আর কী করতে পারবে না, আপনার স্টেয়ারকেস ফাংশনটা অ্যাকিউরেটলি বা কারেক্টলি আপনার মেইন সিগন্যালটাকে কী করতে পারবে না, অ্যাপ্রক্সিমেট করতে পারবে না, ঠিক আছে? সো এটার কারণে কি হবে,
ইরর হবে, ওই যে দেখতেই পাচ্ছি দুইটার মধ্যে ডিফারেন্স আছে, সেইটার কারণে কি করবে, ইরর তৈরি হবে, তাই না? কার মধ্যে, কার মধ্যে ইরর হয়েছে বলেন তো? ওই যে অরিজিনাল সিগন্যাল মানে আমার ইনপুট সিগন্যাল যেটা ছিল এবং আমার স্টেয়ারকেস সিগন্যাল যেটা ছিল, এই দুইটার মধ্যে হচ্ছে ইরর পাওয়া যাবে, ওই যে দুইটা গ্যাপ যেটা বললাম। সো এই নয়েজটাকে বা এই ইররটাকেই বলে হচ্ছে স্লোপ ওভারলোড ডিস্টরশন। এখন এই ডিস্টরশনটা আমরা রিডিউস করার জন্য কি করতে পারি? সলিউশন কি হতে পারে? যেহেতু আপনার স্টেপ সাইজ মানে এই ইররটাকে যদি আপনি মিনিমাইজ করতে চান, এই যে ইররটা, হ্যাঁ, এই ইররটাকে এটাকে বলা হয় হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ। সো এই ইররটা আপনি যদি রিডিউস করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এর এমনভাবে ঠিক করতে হবে যাতে আপনি এর কাছাকাছি পৌঁছাইতে পারেন, তাই না? আপনাকে এমনভাবে আপনার স্টেপ সাইজটা ফিক্সড করতে হবে যাতে আপনি এটার খুব কাছাকাছি আপনি যাইতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? স্টেপ সাইজটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু সেটা তো আপনার ডিএম এর সাথে তো যায় না, ডেল্টা মডুলেশনের সাথে তো সেটা যায় না, কারণ ডেল্টা মডুলেশনে বলাই ছিল যে এটা স্টেপ সাইজটা ফিক্সড হবে। তাহলে এই ক্ষেত্রে সমাধান কি? যে আপনি যদি স্টেপ সাইজটা ইনক্রিজ করেন তাহলে একমাত্র আপনি কি করতে পারবেন? এই নয়েজটাকে রিডিউস করতে পারবেন, এই গ্যাপটাকে রিডিউস করতে পারবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা সলিউশন। কিন্তু যে বললাম যে ডেল্টার তো এটা একটা অসুবিধা যে আপনি তো করতে পারবেন না, স্টেপ সাইজ চেঞ্জ করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা আর একটা মডুলেটর ইউজ করতে পারি বা মডুলেশন টেকনিক ইউজ করতে পারি, যার নাম হচ্ছে অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন। সে এডিএমটা হচ্ছে এইটার একটা সলিউশন। কার? ডেল্টা মডুলেশনের একটা সলিউশন। কেন এডিএম ব্যবহার করলে কি হবে? এডিএম অ্যাপ্লাই করলে যেটা হবে, এডিএম এর একটা বড় সুবিধা হচ্ছে ওর স্টেপ সাইজ ফিক্সড না, ওর স্টেপ সাইজ চেঞ্জ করা যায়। হ্যাঁ, তার স্টেপ সাইজ কি করা যায়? চেঞ্জ করা যায়। আপনি চাইলে এটা স্টেপ সাইজকে কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। মানে যেখানে আপনার যেরকম প্রয়োজন, যে এখানে সিগন্যালের ইনক্রিজিং রেট হাই, তার মানে এখানে আমি কি ধরবো? এখানে আমি হচ্ছে আমার স্যাম্পলিং কি বলে, স্যাম্পলিং টাইম না, কি বলে, স্টেপ সাইজ। স্টেপ সাইজকে আমি কি ধরতে পারি? এখানে স্টেপ সাইজকে আমি বড় ধরতে পারি, ঠিক আছে? সো আপনি যদি বড় ধরেন তাহলে মোটামুটি এটার কাছাকাছি কিন্তু গিয়ে আপনি পৌঁছাইতে পারতেছেন। এখানে আপনার ইরর রেটটা কিন্তু কমে আসতেছে। যেখানে আপনার স্যাম্পলিং টাইম, আবার স্যাম্পলিং বলছি, যেখানে আপনার স্টেপ সাইজকে ইনক্রিজ করার দরকার সেখানে আপনি স্টেপ সাইজকে ইনক্রিজ করে দিলেন। যেখানে আপনার স্টেপ সাইজ হচ্ছে কি বড় ধরা দরকার সেখানে আপনি স্টেপ সাইজটাকে বড় ধরলেন। যেখানে স্টেপ সাইজ ছোট করা দরকার সেখানে আপনি স্টেপ সাইজ ছোট করে নিতে পারবেন। সো এইটা হচ্ছে এডিএম এর একটা বড় সুবিধা, মানে স্টেপ সাইজ ফিক্সড থাকবে না, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি স্টেপ সাইজ বাড়াতেও পারবেন এবং কমাতেও পারবেন, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? তাহলে এই নয়েজটা কোথায় পাওয়া যায়? যেখানে সিগন্যালের ইনক্রিজিং রেট হাই থাকবে, হ্যাঁ, যেখানে সিগন্যালের ইনক্রিজিং রেট থাকবে হাই। যদি ইনক্রিজিং রেট হাই হয় তাহলেই কিন্তু মোটামুটি সিগন্যালের কাছাকাছি পৌঁছানো সম্ভব। আচ্ছা, এরপরে আসি আরেকটা, যেটার নাম হচ্ছে কি গ্র্যানুলার নয়েজ। এটা কি? এটা কোথায় হয়? যেখানে it occurs when step size is too large compared to small variation in the input signal. এটা কোথায় হয়? যেখানে আপনার স্টেপ সাইজ অনেক বড়। আপনি ধরেন শুরুতে দেখছিলেন যে সিগন্যালের ইনক্রিজিং রেট অনেক হাই ছিল, যার কারণে আপনি কি ধরলেন? আপনি স্টেপ সাইজ বড় ধরে অ্যাপ্রক্সিমেশন শুরু করে দিয়েছিলেন। সে একটা পয়েন্টে এসে আপনি দেখলেন যে সিগন্যালের ইনক্রিজিং রেট বা সিগন্যালের চেঞ্জিং রেটটা কম, হ্যাঁ, কিন্তু আপনি তো স্টেপ সাইজ ধরছিলেন বেশি, আপনি তো স্টেপ সাইজ চেঞ্জ করতে পারবেন না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি? এখন তো এখানে আপনি চেঞ্জ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যে এই জায়গাটাতে দেখেন এখানে সিগন্যালের চেঞ্জিং রেট খুবই কম, তাই না? সিগন্যাল মোটামুটি কনস্ট্যান্ট চলতেছে, কিন্তু আপনার এই যে দেখেন মেইন অ্যানালগ সিগন্যালটার সাথে আপনার এই স্টেয়ারকেস অ্যাপ্রক্সিমেশন যেটা,
এটার মধ্যে যে গ্যাপ আছে, এখানে যে ধরনের নয়েজ পাওয়া যায় তাকে বলে হচ্ছে গ্র্যানুলার নয়েজ। মানে এই যে এই জায়গাটায় তো সিগন্যাল চেঞ্জ হচ্ছে না খুব একটা, তাই না? কিন্তু আপনার স্টেপ সাইজটা আপনি চাইলে এখানে কমাই দিতে পারতেছেন না। সো এইটার সাথে যে এখানের যে গ্যাপ, অরিজিনাল সিগন্যালের সাথে যে এখানের যে গ্যাপ, এটাকেই বলা হয় হচ্ছে কি গ্র্যানুলার নয়েজ। তাহলে এখানে আপনি কি করতে পারেন, এটার সলিউশন কি হতে পারে? আচ্ছা, কি বলেছে? দ্য এরর বিটুইন দ্য ইনপুট অ্যান্ড অ্যাপ্রক্সিমেটেড সিগন্যাল ইজ কল্ড গ্র্যানুলার নয়েজ, যেটা বলে দিলাম। তো আপনি কি করতে পারেন এক্ষেত্রে, আপনি স্টেপ সাইজকে যদি ছোট ধরেন তাহলে তো এই নয়েজটাকে রিডিউস করা যায়, তাই না? আপনি যদি এখানে স্টেপ সাইজটা ছোট ধরতে পারতেন তাহলে কিন্তু আপনি এই নয়েজটাকে রিডিউস করতে পারতেন। সো এই ক্ষেত্রেও কিন্তু অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন এটা হচ্ছে এটার সলিউশন। এই প্রবলেমটা আপনি তখনই সলভ করতে পারবেন যখন আপনি অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন নিতে পারবেন। কেন? একটু আগেই বললাম, তাই না? যেখানে আপনি স্টেপ সাইজ কি করবেন, যেখানে আপনার স্টেপ সাইজ বেশি দরকার সেখানে বেশি নিলেন, যেখানে কম সেখানে আপনি স্টেপ সাইজ কমায় নিলেন। মানে সিগন্যাল আপনার যেখানে খুব সিগন্যাল চেঞ্জিং রেট যেখানে হাই সেখানে আপনি স্টেপ সাইজ বড় নিলেন, কিন্তু যেখানে দেখতেছেন যে সিগন্যালটা খুব বেশি চেঞ্জ হচ্ছে না সেখানে আপনি স্টেপ সাইজটা কমায় নিতে পারলেন। বুঝতে পারছেন? সো ডেল্টা মডুলেশনের দুইটা বড় ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এরা, ঠিক আছে? সো আপনি এটা সলিউশন হিসেবে কি করতে পারবেন, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন ইউজ করতে পারেন। সো একটা সিগন্যালকে আপনি অ্যাপ্রক্সিমেট করে মোটামুটি কি করলেন, মোটামুটি কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেশনে পৌঁছাইলেন। ধরেন এরকমভাবে চললো। এখন এটাকে ডিজিটালাইজ করবেন কিভাবে? এই প্রত্যেকটা স্যাম্পলিংয়ের জন্য আপনি, এটা হচ্ছে এক একটা প্রত্যেকটা স্যাম্পলিংয়ের জন্য একটা করে কি ধরবেন, বাইনারি ডাটা নেবেন। তো শুরুতে ধরেন 0 ছিল, তারপর সিগন্যালটা চলতেছে, তাই তো? তার মানে এদিকে 1 1 1 1 যাবে, তার মানে শুরুতে সিগন্যাল ছিল হচ্ছে কি 0, তারপরে এইটুকু পর্যন্ত ধরেন সিগন্যালটা ইনক্রিজ করছে, তাহলে আপনার সিগন্যালের ভ্যালু হবে হচ্ছে 1। তারপর আবার সিগন্যাল ডিক্রিজ করা শুরু করছে, তাহলে আবার হবে 0। আবার যেখানে সিগন্যাল ইনক্রিজ করা শুরু করবে সেখানে আবার 1 যাবে, আবার যেখানে ডিক্রিজ করা শুরু করবে সেখানে 0। তাহলে যেখানে 0 এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 0। সো এইভাবে এক একটা স্যাম্পলিং টাইমকে আমরা কি করতে পারি, বাইনারি ডিজিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে আপনার অ্যানালগ সিগন্যালটা তখন কিসে কনভার্ট হয়ে গেল, ডিজিটালে কনভার্ট হয়ে গেল। এইভাবেই হচ্ছে ডেল্টা মডুলেশন প্রসেসটা চলে, ঠিক আছে? সো এইটুকু কি বুঝতে পারছি? তাহলে ডেল্টা মডুলেশনের কয় রকমের অ্যাডভান্টেজ আছে? 2 রকমের, তাই না? পারবেন না? ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে।